আমাকে নক করলো। পরে আস্তে আস্তে এরকম অডিওতে আমি কথা বলতেছিলাম। বলতে বলতে একদিন ভিডিওতে আসি। আসার পরে উনি আমাকে একদিন বলতেছে কি, বলো তোমার কি সমস্যা? তখন আমি বললাম আমার হাজবেন্ড তো এরকম এরকম অসুস্থ হয়ে গেছে। আমি ওর ব্যবসা ছিল, এগুলা সব বিক্রি টিক্রি করে তারপর চিকিৎসা করালাম। এখন আমার সংসার চলতে অনেক সমস্যা হয়। তখন ও আমাকে মানে বলতেছে যে ঠিক আছে, তোমার কোনো সমস্যা নাই, তোমার হাজবেন্ডের চিকিৎসার জন্য আমি দেখবো, তোমার দায়িত্ব আমি নিব, তুমি আমাকে ফ্রেন্ড মনে করতে পারো, একটা ভালো বন্ধু, আমি তোমাকে হেল্প করব। তো আমার কাছে মনে হলো যে ওই সময় যে একটা মানুষ না, আসলে হয়তো বা আমি একটা ফেরেস্তা পেয়েছি, যেহেতু সে আমাকে হেল্প করবে। কিন্তু দেখলাম যে সে আমার সাথে কথা টথা বলার পরে সে একদিন আমাকে বলে কিন্তু আমার সাথে দেখা করো। তো আমি তো এখানে হাজবেন্ড দেখতে হয়, সংসার দেখতে হয়, আমার তো আর ওই সময়টা নাই। তারপরে এরকম ওর কথায় মানে আমি বললাম যে আমি আসবো, অবশ্যই আসবো। কিন্তু সে বলে যে তুমি আসো, আমি তোমাকে হেল্প করব, তোমার যা লাগে। তো আমি বললাম আমার এই মুহূর্তে 10-15 হাজার টাকা খুবই জরুরি, কারণ আমি যে বাসায় ছিলাম ওই বাসাটায় আসলে ভাড়া ছিলাম, তো ভাড়াটা দিতে পারতেছিলাম না। পরে হঠাৎ করে একদিন ও আমাকে ডাকে। ডাকে পরে আমি যাই, যাওয়ার পরে একটা গ্যারেজের সামনে আমাকে নেয়। গ্যারেজের সামনে নেওয়ার পরে আমি গ্যারেজে যাওয়ার পর ও গ্যারেজের শাটার লাগা দেয়। তো আমি ওই দিনেই তাকে বাস্তবে দেখি। তারপর আমি বলতেছি কি ব্যাপার, গ্যারেজের শাটার লাগাচ্ছেন কেন? পরে আমি ওনাকে আর অন্ধকারে খুঁজে পাচ্ছিলাম না। পরে দেখলাম যে ওই গ্যারেজের এখানে 10-12 জনের মতো মানুষ মানে আমার সামনে আসছে। তো আমি তো খুব ভয়ে কাঁপতেছিলাম। পরে জোর জবরদস্তি মানে আমাকে 10-12 জনই আমার সাথে মেলামেশা করে। আমি তখন ওই পর্যায়ে আসলে আর কিছু করার নাই, আমার কিছু করারই ছিল না। তারপরে সবাই এক এক করে চলে যাওয়ার পর আমি অনেক কান্না করতেছিলাম। পরে দেখলাম ওই ছেলেটা আসলো, লাইট জ্বালানোর পরে আমি ওনার ফেসটা দেখতে পারলাম। তখন আমাকে বলতেছে এইগুলা বাহিরে কখনো কোনো কিছু বলা যাবে না, যদি বলো তাহলে কিন্তু তোমার ক্ষতি হবে, কারণ আমাদের মোবাইলে সব ধরনের ভিডিও আছে যে তুমি এখানে আসছো, আমরা এটা সেটা করছি। পরে আমার তো এগুলো তো আর বলার কোনো প্রশ্নই ওঠে না, আমি তো এমনি ভয়ে শেষ হয়ে গেছি। আমি লাবণী বলছি, আমার গ্রামের বাড়ি রাজশাহী। আমি রাজশাহীর মেয়ে, আমার বাবা মার খুবই আদরের মেয়ে। আমার বাবা একজন কৃষক। আমার বাবা সবসময় কৃষকের কাজ করতো। আমার মা একজন গৃহিণী, সে সবসময় সংসারিক নিয়ে ব্যস্ত থাকে। তো আমার এক ভাই এক বোন, বোনের মধ্যে আমিই বড়, মানে আমি বড় বড় আর আমার মানে ভাই, ভাইটা ছোট। তো বাবা মার বাসায় খুব ভালো মানে চলতেছিলাম, খুবই আদরে ছিলাম, পড়াশোনা করতাম। বাবার একসময় অসুস্থ হওয়ার কারণে আর আমি পড়তে পারি নাই। ভাই আর কি ছোট, এখন আমি পড়লে আমার মা কিভাবে মানে আম, সংসারটা চালাবে। তো সেই পর্যায়ে আমার বিয়ে ঠিক করে। বিয়ে ঠিক করে পরে দিয়ে আমি আমার বাবা মার কথা রাজি হয়ে সংসার করার জন্য প্রস্তুত হলাম। তারপর আমার বিয়ে হয়ে যায়। বিয়ে হয়ে যাওয়ার পর আমার হাজব্যান্ড আল্লাহর রহমতে অনেক ভালো ছিল, কারণ সে ব্যবসা করতো। ব্যবসাতে মোটামুটি আমরা খুব ভালোই চলতেছিলাম। শ্বশুর শাশুড়ি আছে, তারা হচ্ছে আপনাকে যখনই মানে আহ, সময় পেতো আমাদের বাসায় আসতো। আমি আমার হাজবেন্ডকে নিয়ে আলাদাই থাকতাম। তো অনেকদিন চলতে চলতে আমাদের সংসার খুব ভালো হলো। আমার বাচ্চা কাচ্চা এখনো হয়নি। হঠাৎ করে আমার হাজবেন্ড অসুস্থ হয়ে গেল, অনেক টাকার প্রয়োজন হলো। পরে আমি আমার বাবা মার থেকেও এনে দিতে পারতেছিলাম না, কারণ আমার বাবা তার আগেই অসুস্থ ছিল। কি করব, কি করার আছে আমার তেমন। হ্যাঁ, আমার হাজবেন্ড সহায় সম্পত্তি তেমন করতে পারে নাই। তারপরে ওর একটা ব্যবসা ছিল, এই ব্যবসাটা আমি ওকে বলি যে এখন আমি তো তোমাকে সুস্থ করতে হবে আগে, তারপর হচ্ছে আমার চলা। তো ওর ব্যবসার একটা মানে ফলের বড় দোকান ছিল। তারপরে টুকিটাকি বাহিরে কিছু কাজ করতো, ওই ফলের দোকানটা বিক্রি করে দেয়, ওকে চিকিৎসা করায়, চিকিৎসার জন্য আরো অনেক টাকা শর্ট পড়ে যায়। তো তখন আমার মানে অবস্থা অনেক খারাপ হয়ে যায়, দিন দিন আমার সংসার চালাইতে অনেক কষ্ট হয়ে যায়। তো একদিন রাত্রে আমি আসলে ঘুমাই নাই, হঠাৎ করে দেখলাম কি যে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট আসছে। আমি অ্যাকসেপ্ট করছি। অ্যাকসেপ্ট করে মেসেঞ্জারে ছেলেটা আমাকে নক দিল। নক দিয়ে আমার সাথে কথা বলতেছে যে আমি কি আপনাকে দেখতে পারি? তখন আমি বলছি না, আমি আপনার সাথে দেখা করব না। তারপর বলতেছে ঠিক আছে, কোনো সমস্যা নাই, তাহলে কথা বলেন। পরে আমি আবার ওনার আইডিতে ঢুকে আমি চেক করে দেখলাম, খুবই মানে স্মার্ট। তারপর হচ্ছে তার স্ট্যাটাস দেখে আমার মনে হলো যে না, আসলে অন্যরকম আর কি। সে মানে কোনো মানে বাজে মানুষের মতো না।
ভালোই লাগলো। পরে আর সেদিন কথা আরো হই নাই, মানে বলি নাই। মেসেজ দেওয়ার পরে পরের দিন আবার উনি আমাকে নক করলো। পরে আস্তে আস্তে এরকম অডিওতে আমি কথা বলতেছিলাম। বলতে বলতে একদিন ভিডিওতে আসি। আসার পরে উনি আমাকে একদিন বলতেছে কি, বলো তোমার কি সমস্যা। তখন আমি বললাম আমার হাজবেন্ড তো এরকম এরকম অসুস্থ হয়ে গেছে, আমি ওর ব্যবসা ছিল এগুলা সব বিক্রি টিক্রি করে তারপর চিকিৎসা করালাম, এখন আমার সংসার চলতে অনেক সমস্যা হয়। তখন ও আমাকে মানে বলতেছে যে ঠিক আছে, তোমার কোনো সমস্যা নাই, তোমার হাজবেন্ডের চিকিৎসার জন্য আমি দেখবো, তোমার দায়িত্ব আমি নিব, তুমি আমাকে ফ্রেন্ড মনে করতে পারো, একটা ভালো বন্ধু, আমি তোমাকে হেল্প করব। তো আমার কাছে মনে হলো যে ওই সময় যে একটা মানুষ না, আসলে হয়তো বা আমি একটা ফেরেস্তা পেয়েছি, যেহেতু সে আমাকে হেল্প করবে। কিন্তু দেখলাম যে সে আমার সাথে কথা টথা বলার পরে সে একদিন আমাকে বলে তুমি আমার সাথে দেখা করো। তো আমি তো এখানে হাজবেন্ড দেখতে হয়, সংসার দেখতে হয়, আমার তো আর ওই সময়টা নাই। তারপরে এরকম ওর কথায় মানে আমি বললাম যে আমি আসবো, অবশ্যই আসবো। কিন্তু সে বলে যে তুমি আসো, আমি তোমাকে হেল্প করব, তোমার যা লাগে। তো আমি বললাম আমার এই মুহূর্তে 10-15 হাজার টাকা খুবই জরুরি, কারণ আমি যে বাসায় ছিলাম ওই বাসাটায় আসলে ভাড়া ছিলাম, তো ভাড়াটা দিতে পারতেছিলাম না। পরে হঠাৎ করে একদিন ও আমাকে ডাকে। ডাকে পরে আমি যাই, যাওয়ার পরে একটা গ্যারেজের সামনে আমাকে নেয়। গ্যারেজের সামনে নেওয়ার পরে আমি গ্যারেজে যাওয়ার পর ও গ্যারেজের শাটার লাগায় দেয়। তো আমি ওই দিনেই তাকে বাস্তবে দেখি। তারপরে আমি বলতেছি কি ব্যাপার, শাটার লাগাচ্ছেন কেন? পরে আমি ওনাকে আর অন্ধকারে খুঁজে পাচ্ছিলাম না। পরে দেখলাম যে ওই গ্যারেজের এখানে 10-12 জনের মতো মানুষ মানে আমার সামনে আসছে। তো আমি তো খুব ভয়ে কাঁপতেছিলাম। পরে জোর জবরদস্তি মানে আমাকে 10-12 জনই আমার সাথে মেলামেশা করে। আমি তখন ওই পর্যায়ে আসলে আর কিছু করার নাই, আমার কিছু করারই ছিল না। তারপরে সবাই এক এক করে চলে যাওয়ার পর আমি অনেক কান্না করতেছিলাম। পরে দেখলাম ওই ছেলেটা আসলো। লাইট জ্বালানোর পর আমি ওনার ফেসটা দেখতে পারলাম। তখন আমাকে বলতেছে এইগুলা বাহিরে কখনো কোনো কিছু বলা যাবে না, যদি বলো তাহলে কিন্তু তোমার ক্ষতি হবে, কারণ আমাদের মোবাইলে সব ধরনের ভিডিও আছে যে তুমি এখানে আসছো, আমরা এটা সেটা করছি। পরে আমার তো এগুলো তো আর বলার কোনো প্রশ্নই ওঠে না, আমি তো এমনি ভয়ে শেষ হয়ে গেছি। তারপর ও আমাকে যেই আশা দিয়ে নিচ্ছে সেই আশা পূর্ণ করবো দূরের কথা, আর উল্টা আমাকে গাড়ি ভাড়া শুধু 500 টাকা দিয়ে দেয়। বলে যে তুই এই গাড়ি ভাড়া নিয়ে সোজা চলে যাবে বাসায়। পরে আমি কান্নাকাটি করে ওই পর্যায়ে আমি বাসায় চলে আসি। এসে আমার হাজবেন্ড আর কিছু বলতে পারি না, ওষুধ টষুধ খাওয়া এবং ঘুমায় পড়ি। পরের দিন আমি তার সাথে যোগাযোগ করতে চাই, দেখি কি সে আমাকে ব্লক মারা দিছে, আইডিতে ব্লক মারা দিছে। আমি কোনো কিছুতেই আর নতুন করে ফেসবুক নামায়ও তার আইডিতে আর কখনো অ্যাড হতে পারি নাই। ওনার ছবি টবি কোনো কিছুই আইডিতে নাই, আমাকে ব্লক মেরে দিয়ে এখন পর্যন্ত ওনার সাথে আমার কখনো যোগাযোগ হয় না। তাহলে এবার আপনারাই বলেন যে আসলে আমার দুর্বলতার সুযোগ নিয়ে সে যে ক্ষতিটা আমাকে করেছে, এখন কি করা উচিত। তো এটা আমি এখন পর্যন্ত কাউকে আর কিছু বলি নাই, এইভাবেই আর কি আছি। তা আপনারাও আমার মতো এই ভুল আর কখনো করবেন না। যদি আমার গল্পটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।